সাধারণত যখন কোনো স্থপতির নকশা বা ব্লুপ্রিন্টের কথা আমরা ভাবি তখন চোখের সামনে ঠিক কি ভেসে ওঠে? ধরুন একটা বিশাল টেবিল, সেখানে ছড়ানো নীল রঙের কাগজ, নিখুঁত মাপজোক। হ্যাঁ, একদম স্কেল দিয়ে টানা একদম সোজা লাইন, কোথায় দেয়াল উঠবে, ছাদের উচ্চতা কতটুকু হবে, সবকিছুর একটা পরিষ্কার ছক। রাইট। এবং বিষয়টার মধ্যে একটা চরম জ্যামিতিক নিশ্চয়তা থাকে, মানে সেখানে কোনো ধোঁয়াশা নেই। স্থপতি জানেন যে এই নকশা অনুসরণ করলে ইমারতটা ঠিকই দাঁড়িয়ে যাবে। কিন্তু মানুষের জীবনের ব্লুপ্রিন্টের বিষয়টা না পুরো উল্টো। মানে যখন শূন্য থেকে চূড়ায় ওঠার যাত্রার কথা আসে তখন ওই নিখুঁত জ্যামিতির ধারণাটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। একদম তাই। এই ব্লুপ্রিন্টটা তৈরি হয় নিকষ অন্ধকারে, কপালের ঘামে আর অনেকটা শূন্যতার ভেতর দিয়ে। আমাদের আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এমনই একটি রূপান্তরের গল্প খুঁজব, জিরো থেকে হিরো হওয়ার সত্যি গল্প। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। হ্যাঁ, আমরা বিশ্লেষণ করে দেখব কেন একজন মানুষের এই শূন্য থেকে চূড়ায় ওঠার প্রথম দিনগুলোতে কেউ হাততালি দেয় না, কেন চারপাশের সবাই উপহাস করে, মানে কেন যে কোনো বড় যাত্রার শুরুটা এত নিঃসঙ্গ হয়। এর খুব গভীর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে আসলে। আমাদের চারপাশের সমাজ সাধারণত সেই জিনিসগুলোকেই মূল্যায়ন করতে অভ্যস্ত যার একটা দৃশ্যমান বস্তুগত ফলাফল আছে, যেটা চোখে দেখা যায় আর কি। ঠিক। যখন কোনো মানুষ একেবারে শূন্য থেকে শুরু করেন, মানে ধরুন পকেটে টাকা নেই, হাত খালি, কিন্তু মাথায় একটা বিশাল স্বপ্ন, তখন বাইরের পৃথিবীর কাছে সেই স্বপ্নটা মাপার কোনো স্কেল থাকে না। রাইট। তারা তো আর ওই মানুষটার মস্তিষ্কের ভেতরের জেদটা দেখতে পাচ্ছে না। একদমই না। চারপাশের মানুষ শুধু দৃশ্যমান বর্তমানটা দেখে। হ্যাঁ। এমন একটা দৃশ্যপট যদি আমরা কল্পনা করি, ধরুন উইকেন্ডের রাত, সবাই ক্যাফেতে আড্ডা দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, আর এই মানুষটি একা একটা বদ্ধ ঘরে হয়তো একটা সাধারণ মোবাইল ফোন নিয়ে রাত জেগে কাজ করছেন। এবং ঠিক এই জায়গাটাতেই শুরু হয় উপহাস। চারপাশ থেকে ধেয়ে আসে নানা রকমের হাসি ঠাট্টা, ওকে দিয়ে কিছু হবে না, এসব পাগলামি ছেড়ে দে। আমার একটা প্রশ্ন জাগে এখানে, মানুষের প্রথম প্রবৃত্তি কি এমন যে নতুন কিছু শুরু করা কাউকে দেখলেই হাসাহাসি করা? দেখুন, বিবর্তনবাদ আর সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বিষয়টা খুব পরিষ্কার। আদিম যুগে মানুষ যখন গুহায় বাস করত তখন দলছুট হয়ে নতুন কিছু করার মানে ছিল মৃত্যু ঝুঁকি। মানে সার্ভাইভালের ব্যাপার ছিল। ঠিক তাই। সমাজ অবচেতনভাবেই চায় সবাই যেন একই ছেনাছকে বাঁচে। এই সমমনা হয়ে থাকাটা সমাজকে এক ধরনের মিথ্যে নিরাপত্তা দেয়। আচ্ছা। তো কেউ যখন সেই আরামদায়ক ছকটা ভাঙে, সমাজ উপহাসের মাধ্যমে তাকে আবার ওই চেনা গণ্ডিতে ফিরিয়ে আনতে চায়। উপহাসটা আসলে বন্ধুদের বা সমাজের নিজেদের নিরাপত্তাহীনতা ঢাকার একটা উপায়। ওয়াও, তার মানে চারপাশের মানুষজন সবসময় যে ইচ্ছে করে ক্ষতিকর আচরণ করছে তা নয়, তারা মূলত নিজেদের স্থবিরতাকে প্রশ্নবিদ্ধ হতে দেখে অস্বস্তিতে ভোগে। একদম নিখুঁত বলেছেন। যখন তারা দেখে যে তাদেরই পরিচিত একজন গতানুগতিক রাস্তার বাইরে গিয়ে কিছু করার সাহস দেখাচ্ছে, তখন তাদের নিজেদের ব্যর্থতাটা আয়নার মতো সামনে চলে আসে। রাইট। এটাকে তাচ্ছিল্য করা বা হাসাহাসি করাটা তাদের জন্য খুব সহজ একটা সমাধান। এতে করে তাদের নিজেদের আর ঝুঁকি নেওয়ার প্রয়োজন পড়ে না। বুঝতে পারছি। কিন্তু মজার বিষয় হলো, যিনি এই শূন্য থেকে শুরু করেছেন তিনি এই প্রবল সামাজিক চাপের মধ্যেও চুপ থাকেন, কারণ তিনি জানেন প্রমাণ বড় কথা দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হয়। এই নীরব থাকাটা অনেকটা অন্ধকারে একটা বীজ বপন করার মতো। মানে মাটির ওপরে কিছুই দেখা যাচ্ছে না, চারপাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষজন ভাবছে এখানে তো কিছুই নেই। হ্যাঁ, খা মাটি। কিন্তু মাটির নিচে একদম গভীরে শেকড় মজবুত হওয়ার সবচেয়ে কঠিন কাজটা কিন্তু নিঃশব্দে চলছে। কিন্তু এই যে এত নেতিবাচকতা, এটা তো যে কোনো মানুষকে ভেঙে ফেলার কথা। তবুও কিছু মানুষ কিভাবে এই হাসি ঠাট্টাগুলোকে নিজেদের জ্বালানি বানিয়ে ফেলে? কারণ এই মানসিক চাপটা মূলত একটা নির্মম ছাঁকুনি বা ফিল্টার হিসেবে কাজ করে। প্রথম ধাক্কায়, অর্থাৎ প্রথম কয়েকজনের হাসাহাসিতেই দুর্বল ইচ্ছাশক্তির মানুষগুলো ঝরে পড়ে, ফিল্টার হয়ে যায়। আর যে মানুষটা এই চাপ সহ্য করে টিকে থাকে, এই উপহাসগুলো তার কাছে রকেট ফুয়েল হয়ে দাঁড়ায়। অপমানগুলোই একসময় ওই মানুষটির ভেতরের আগুনকে আরো প্রবল করে, মানে জেদ চেপে যায়। ঠিক। এই নীরবতা আর অপমান সহ্য করার ক্ষমতাটা ভবিষ্যৎ সফলতার জন্য অত্যন্ত জরুরি একটা ধাপ। শেকড়টা মাটির নিচে যত বেশি পাথরের বাধা পায়, টিকে থাকার তাগিদে সেটা তত গভীরে প্রবেশ করতে শেখে। কিন্তু এই শেকড় শক্ত হওয়ার সময়টা তো বড্ড দীর্ঘ আর ক্লান্তিকর। সামাজিক চাপ সহ্য করে টিকে থাকাটাই তো শেষ কথা, তাই না? না, মোটেও না। আসল পরীক্ষা তো এরপর শুরু হয়। হ্যাঁ, এই যাত্রার সবচেয়ে নির্মম অধ্যায়টা শুরু হয় যখন দিনের পর দিন কাজ করার পরও কোনো ফলাফল আসে না। এই যে প্রতিদিনের হতাশা, প্রথম দিন ব্যর্থতা, দ্বিতীয় দিনও একই অবস্থা। খুব সাধারণ একটা মোবাইল ফোন বা ফ্রি টুলস ব্যবহার করে দিনের পর দিন কাজ করে যাওয়ার পর যখন দেখা যায় ভিউ শূন্য, লাইক শূন্য, আয় শূন্য, তখন পরিস্থিতিটা কেমন দাঁড়ায়? খুবই ভয়াবহ একটা অবস্থা। এই যাত্রা তো কোনো সিনেমার মন্টেজ নয় যে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজবে আর 2 মিনিটে মানুষটা হিরো হয়ে যাবে। ঠিক ওই জায়গাটাতেই রোম্যান্টিসিজম শেষ হয়ে নিরেট বাস্তব শুরু হয়। এখানে শুধু ঘাম আছে, একঘেয়েমি আছে, আর আছে ডেইলি গ্রাইন্ড। ফলাফল না দেখেও প্রতিদিন একই কাজ করে যাওয়ার মানসিক যন্ত্রণাটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার কাছে এটাকে একটা সম্পূর্ণ খালি থিয়েটারে পারফর্ম করার মতো মনে হয়। মানে একটা বিশাল হল ঘর, স্টেজে আলো জ্বলছে, কিন্তু গ্যালারিতে একজনও দর্শক নেই। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। কেউ হাততালি দিচ্ছে না, শুধু নিজের গলার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কিন্তু বাস্তবতার নিরিখে যদি দেখি,
একজন মানুষ দিনের পর দিন শূন্য ফলাফল পেলে তো সে ভাববেই যে তার পদ্ধতিটা হয়তো ভুল। সেটাই স্বাভাবিক। পাগল আর অধ্যবসায়ের মানুষের মধ্যে পার্থক্য করবে কিভাবে? কোথায় থামতে হবে আর কোথায় কাজ চালিয়ে যেতে হবে এই সীমানাটা তো খুব অস্পষ্ট। যখন কোনো সাড়া নেই তখন কাজটা যে ভুল পথে এগোচ্ছে না তার নিশ্চয়তা কি? এই প্রশ্নটা যে কোনো বুদ্ধিমান মানুষের মনেই আসবে। আর এখানেই একটা খুব সূক্ষ্ম দর্শনের প্রয়োগ ঘটে। 0 থেকে 1 হয় এবং প্রতিদিন 1% করে উন্নতি। আচ্ছা, মানে প্রতিদিনের ওই ছোট ছোট স্টেপগুলো। হ্যাঁ, একজন মানুষ যখন প্রথম দিন কাজ করেন এবং ব্যর্থ হন তখন বাইরের মেট্রিক হিসাবে তিনি হয়তো 0 দেখছেন, কিন্তু তার কাজের দক্ষতা বা স্কিল সেটের কি কোনো পরিবর্তন হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তিনি হয়তো বুঝতে পেরেছেন যে গতকালের ওই ভুলটা আজ আর করা যাবে না। অর্থাৎ বাইরের ডেটা হয়তো 0 দেখাচ্ছে, কিন্তু ভেতরের অভিজ্ঞতার ভান্ডারটা 0 থাকছে না। একদম। এই প্রতিদিনের ব্যর্থতাগুলোকে যারা সাময়িক ব্যর্থতা ভাবে তারা হেরে যায়, যারা এগুলোকে ডেটা কালেকশন হিসাবে দেখে তারা জেতে। ডেটা কালেকশন, চমৎকার বলেছেন। কোথায় ভুল হচ্ছে, মানুষের মনোযোগ কোথায় পাওয়া যাচ্ছে না, সেটা চিহ্নিত করার প্রক্রিয়াই হলো এই 0 ফলাফলের দিনগুলো। নিউরোলজিক্যাল দিক থেকেও যদি চিন্তা করেন, মস্তিষ্ক প্রতিদিন একই কাজ করার ফলে নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। মানে স্নায়বিক পথ তৈরি হচ্ছে। হ্যাঁ, একজন মানুষ যখন নিজের প্রতি সৎ থাকেন তখন বাইরের ফলাফল 0 হলেও তিনি নিজের এই সূক্ষ্ম উন্নতিটা ঠিকই ধরতে পারেন। এই প্রতিদিন 1% উন্নতি একটা সময় কম্পাউন্ড ইন্টারেস্টের মতো বেড়ে বিশাল জাদুকরী ফলাফলে পরিণত হয়। তাহলে এই যে দিনের পর দিন 0 ফলাফল দেখার পর সেই জাদুকরী মুহূর্তটা কখন আসে, যখন প্রথম দৃশ্যমান সাফল্যটা ধরা দেয়? ওই মুহূর্তটা অসাধারণ। বিভিন্ন সফল মানুষের আত্মজীবনীতে একটা দারুণ ব্যাপার বারবার উঠে আসে। যখন 0 থেকে শুরু করা কোনো মানুষের প্রথম 10 টাকা আয় হয় তখন সেটি নাকি তার কাছে কোটি টাকার মতো মনে হয়। প্রথম 10 টাকা এত বিশাল কেন মনে হবে? কারণ 10 টাকা দিয়ে হয়তো আপনার অর্থনীতি বদলায় না, কিন্তু মনস্তত্ত্ব পুরোপুরি বদলে যায়। শুধু মনস্তত্ত্ব? হ্যাঁ, ওই 10 টাকা কেবল একটা কাগজের নোট নয়, এর পেছনে লুকিয়ে থাকে দিনের পর দিন অপমান, নির্ঘুম রাত আর শূন্যতার সাথে লড়াই করার এক বিশাল ইতিহাস। রাইট। ওই প্রথম 10 টাকা হলো পুরো সিস্টেমের ভ্যালিডেশন। যখন কেউ এই প্রথম ছোট্ট সাফল্যটা পায় তার মস্তিষ্কে যে ডোপামিন রিলিজ হয় সেটা পরবর্তীতে লাখ টাকা পাওয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিষয়টা অনেকটা রজার ব্যানিস্টারের সেই বিখ্যাত 4 মিনিট মাইল দৌড়ানোর মতো। যতদিন কেউ 4 মিনিটে 1 মাইল দৌড়াতে পারেনি সবার ধারণা ছিল এটা অসম্ভব। একদম ঠিক। কিন্তু যেই মুহূর্তে একজন পারল তারপরের কয়েক বছরে অনেকেই সেটা করে দেখালো, কারণ মনের ভেতর থেকে অসম্ভব শব্দটা মুছে গিয়েছিল। এই প্রথম 10 টাকা আয় করাটাও যেন কোনো কঠিন ভিডিও গেমের প্রথম লেভেল পার হওয়ার মতো। দারুণ বলেছেন। প্রথম লেভেল পার হওয়ার পর কেউ গেমটা জেতে না ঠিকই, কিন্তু এটা সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় যে গেমটা আসলেই জেতা সম্ভব। হ্যাঁ, গেমটা জেতা সম্ভব, এই বিশ্বাসটাই সব বদলে দেয়। এতে ধীরে ধীরে 10 টাকা 100 টাকায়, তারপর 1000 টাকায় পরিণত হয়। এই প্রক্রিয়ায় মানুষটার ভেতরের সাইকোলজিও আমূল পাল্টে যায়। ইনসিকিউরিটিগুলো কমতে থাকে, তাই না? ঠিক। এই মানসিক বিবর্তনটাই হলো একজন শূন্য মানুষের চূড়ান্ত হিরো হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একসময়ের দ্বিধা ধীরে ধীরে সম্পূর্ণ নিরঙ্কুশ আত্মবিশ্বাসের রূপ নিতে শুরু করে। যখন তিনি ধারাবাহিক সাফল্যগুলো দেখেন তখন তিনি একটা চরম রূঢ় সত্য উপলব্ধি করেন। সেই চরম সত্যটা কি? তিনি বুঝে যান যে তাকে এসে বাঁচানোর জন্য কেউ আসবে না, কোনো সুপারহিরো আকাশ থেকে নামবে না। নিজের স্বপ্ন আর ভবিষ্যতের জন্য নিজেকেই লড়তে হবে। এই উপলব্ধিটাই তাকে নিজের জীবনের আর্কিটেক্ট বা স্থপতিতে পরিণত করে। একদম। আমি পারবো, এই ছোট্ট সিদ্ধান্তটা তখন একটা মারাত্মক শক্তিশালী অস্ত্রে পরিণত হয়। বাইরের পৃথিবীর কোনো হাততালি বা গালমন্দ তখন আর তার ফোকাস নড়াতে পারে না, কারণ তিনি বুঝে গেছেন হাল ছেড়ে দিলে সেদিনই সব শেষ। রাইট। নিজের প্রতি এই ইস্পাত কঠিন বিশ্বাস তাকে মাথা নিচু করে নিজের কাজটা করে যেতে বাধ্য করে। ভেতরের আত্মবিশ্বাস যখন এতটা শক্ত হয়ে যায় তখন বাইরের পৃথিবীও তো সেই অনুযায়ী বদলাতে বাধ্য, তাই না? অবশ্যই। আর এখান থেকেই শুরু হয় 0 থেকে হিরো হওয়ার চূড়ান্ত পর্যায়, দি আলটিমেট হিরো আর্ক। আলটিমেট হিরো আর্ক। হ্যাঁ, সমাজ যে মানুষটাকে একদিন ছুঁড়ে ফেলেছিল সেই সমাজই কিভাবে তার শ্রেষ্ঠত্ব মেনে নেয়। একদিন হয়তো তার কোনো একটা ভিডিও ভাইরাল হয় বা প্রজেক্টটা আলোর মুখ দেখে। আর তখন কি ঘটে? যারা একসময় হাসাহাসি করত, যারা বলতো এসব পাগলামি ছেড়ে দে, তারা এখন অবাক হয়ে প্রশ্ন করে কিভাবে করলি দোস্ত। ঠিক যেন জাদুর মতো সব বদলে যায়। আর মজার ব্যাপার হলো সেই মানুষটা তখন ওই সমালোচকদের দিকে ফিরে কোনো লম্বাচড়া ভাষণ দেন না, তিনি শুধু মুচকি হাসেন। হ্যাঁ, তিনি শুধু হাসেন, কারণ তিনি পেছনের ওই নীরব কষ্টগুলো খুব ভালোভাবে জানেন। তিনি জানেন আজ যা 100 কাল তা লাখ হবে। কিন্তু এই জায়গায় এসে আমার একটা খুব কৌতূহল হচ্ছে। বলুন। এই যে সমালোচকরা, এরা তো আসলে সেই সব সুবিধাবাদী দর্শকদের মতো যারা কেবল দল ফাইনালে উঠলেই হাততালি দিতে আসে। যখন সেই পুরনো সমালোচকরা এসে হঠাৎ প্রশংসা শুরু করে তখন কি মনের ভেতর কোনো রাগ বা প্রতিশোধ স্পৃহা কাজ করে না? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। মানে তখন কি মনে হয় না যে তোমরা তো আমার খারাপ সময় ছিলে না? নাকি মানুষটা এমন এক মানসিক স্তরে পৌঁছে যান যেখানে এসব আর কোনো প্রভাবই ফেলে না? যারা সত্যিকারের হিরো হিসেবে নিজেদের গড়ে তোলেন তারা একটা নির্দিষ্ট সময়ের পর এই প্রতিশোধ স্পৃহার ঊর্ধ্বে উঠে যান, তাই নাকি? হ্যাঁ, কারণ তারা খুব ভালোভাবে জানেন যে তাদের এই সাফল্য কোনো রাতারাতি ঘটা ঘটনা নয়। ওই সমালোচকরা শুধু চূড়ান্ত রূপটা দেখছে, চূড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখছে। পেছনের পরিশ্রমটা তো আর দেখেনি। একদম। প্রতিদিনের ওই 1% উন্নতির জন্য যে অমানসিক পরিশ্রম সেটা তো তারা দেখেনি।
তাই সমালোচকদের প্রতি রাগ করার চেয়ে তাদের অজ্ঞতার প্রতি এক ধরনের নির্লিপ্ততাই বেশি কাজ করে। একটা জেন স্টেট চলে আসে আর কি। ঠিক তাই। ওই মানুষটা তখন নিজের কাছে নিজেই একটা জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়ান। তিনি জানেন আজকের হাড় ভাঙা কষ্টই আগামীকালের গৌরব। হিরো জন্মায় না, প্রতিদিনের ধারাবাহিক সিদ্ধান্তে হিরো তৈরি হয়। ওয়াও, হিরো জন্মায় না, প্রতিদিনের সিদ্ধান্তে হিরো তৈরি হয়। অসাধারণ একটা কথা। এবং এই পুরো চিত্রটি আঁকলে আমরা বুঝতে পারি কেন এই যাত্রার শেষটা আসলে নতুন এক যাত্রার শুরু। সত্যিই তাই। কারণ এই যে শূন্য থেকে সব জয় করে চূড়ায় ওঠা মানুষটি, তিনি নিজেই তখন একটা জীবন্ত ব্লুপ্রিন্ট হয়ে ওঠেন। তার গল্প শুনে হয়তো অন্য কোনো প্রান্তে অন্ধকারে বসে থাকা আরেকজন শূন্য মানুষ নতুন করে শুরু করার অনুপ্রেরণা পায়। একটা নীরব সাইকেল বা চক্র তৈরি হয়। একজন মানুষের স্থপতি হয়ে ওঠার গল্প হাজারো নতুন স্থপতির জন্ম দেয়। আমরা যারা শুনছি, আমাদের আজকের এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো যাত্রার মূল বিষয়গুলো আমরা আরেকবার সংক্ষেপে মনে করিয়ে দিই, প্রথমত ছোট থেকে শুরু করা, বিশাল মূলধনের অপেক্ষা না করে অন্ধকারে হলেও ওই বীজটা বপন করা। রাইট। দ্বিতীয়ত, চারপাশের উপহাসের মাঝেও নিজের লক্ষ্যটা স্থির রাখা। আর তৃতীয়ত, প্রতিদিন কাজ করা, ফলাফল শূন্য হলেও প্রতিদিন ওই 1% উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া। এই যাত্রা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে এটি কেবল টাকা আয় করার গল্প নয়, এটি মূলত নিজেকে জয় করার গল্প। সমাজের চাপ, নিজের ভেতরের নিরাপত্তাহীনতা সব তুচ্ছ করে নিজের ওপর অবিচল বিশ্বাস স্থাপনের একটা মহাকাব্যিক গল্প। একদম। স্থপতির আঁকা কাগজের ব্লুপ্রিন্ট বাইরে থেকে দেখা যায়, কিন্তু মানুষের জীবনের ব্লুপ্রিন্ট দৃশ্যমান হয় কেবল তার কাজের মাধ্যমে। ঠিক। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে যারা আমাদের সাথে এই পুরোটা সময় জুড়ে ছিলেন, তাদের জন্য একটি চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমরা দেখলাম যে একজন জিরো থেকে হিরো হওয়া মানুষের গল্প শুনেই আরেকজন শূন্য মানুষ শুরু করার সাহস পায়। তাহলে কি চূড়ায় পৌঁছানোর পর কেবল নিজের সাফল্য উপভোগ করাতেই একজন মানুষের দায়িত্ব শেষ হয়ে যায়? খুব গভীর একটা পয়েন্ট। নাকি একজন সত্যিকারের হিরোর সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় ঠিক তখনই? সফল হওয়ার পর তিনি নিজে কতজন মানুষকে হাত ধরে অন্ধকার থেকে আলোতে টেনে তুলছেন, সেটাই কি তার আসল মূল্যায়ন নয়? এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজের জীবনের ব্লুপ্রিন্ট তৈরি করা তো হলো, কিন্তু অন্যদের জন্য একটি নতুন ব্লুপ্রিন্ট হয়ে ওঠার এই বিশাল চ্যালেঞ্জটা কি আমরা নিতে প্রস্তুত? দারুণ কিছু চিন্তা করার রসদ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই নীরব সূচনার গল্পগুলো আমাদের সবাইকে নিজেদের জীবনে স্থপতি হতে আরও একটু সাহস যোগাবে।